আমরাই মনে হয় সবচেয়ে বেশি নির্বাচন কমিশনকে টাইম টু টাইম বলে এসেছি নির্বাচন কমিশনের কোথায় কোথায় ব্যাঘাত ঘটতেছে, এবং নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আমরা প্রথম থেকে প্রশ্ন রেখেছি। আমরা বলবো না যে আগের আমলের মতো পরিস্থিতি একদলই সকল সুবিধা পাচ্ছে বা আর কি পাচ্ছে না, সেটা তো অবশ্যই চেঞ্জ হয়েছে, সবাই মাঠে নামতেছে, কাজ করতেছে, কিন্তু সবাই সমান পাচ্ছে এটা আমি বলবো না, সমান সুযোগ পাচ্ছে এটা আমি বলবো না। প্রশাসনের সুবিধা, ইলেকশন কমিশন সুবিধা, এমনকি আমি বলবো মিডিয়ার রোলও এই ক্ষেত্রে মানে তারা মনে করতেছে একটা দল ক্ষমতায় চলে আসবে, ফলে আমাদের যে ট্রেডিশনাল আমাদের চরিত্র এখানকার প্রশাসন বা ক্ষমতার সুবিধার সাথে থাকা মিডিয়া, সুশীল সমাজ, তাদের মধ্যে সেই প্রবণতা দেখা যাচ্ছে, অথবা একটা দলকে আনার একটা প্রবল চেষ্টা আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়। আর ইলেকশন কমিশন তো আমরা তো এটা একদম ফ্যাকচুয়ালি আমরা বলতেছি যে কোথায় ঋণ খেলাপিদেরকে তারা যেভাবে নমিনেশন দিয়ে দিল, এটা সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে, সংবিধানের ব্যাখ্যা দেওয়ার এখতিয়ারই তারা রাখে না। দ্বৈত নাগরিকত্বকেও তারা জায়েজ করার জন্য জামাতকেও দিল, আবার বিএনপিকেও দিল, কাউকে দেওয়ার দরকার ছিল না। ফলে এই যে বিষয়গুলো, এবং ধরেন আচরণবিধি ভাঙতেছে তারা বারবার, আমাকে শোকজ দিচ্ছে গণভোটের প্রচারণা করার জন্য, আমার ছবি লাগানোর জন্য, অথচ অন্যরা নিজেদের মার্কা সহ প্রচার করেছে যখন প্রচারণা নিষিদ্ধ ছিল। তো সার্বিক পরিবেশে আমরা ইলেকশন অবশ্যই আমরা করতে চাই, করার মতো পরিবেশ এখনো আছে, কিন্তু সেটা যদি এইভাবে চলতে থাকে তাহলে এটা আসলে চ্যালেঞ্জ হয়ে যাবে আমাদের জন্য বা সবার জন্য, এবং একটা প্রশ্ন তৈরি হবে যদি এই জিনিসগুলো স্টপ করা না যায় যে ইলেকশন কি ফেয়ার হবে কিনা। এবং বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের আশঙ্কা, হুমকি পাচ্ছি, আমাদের নেতা কর্মীরা পাচ্ছে, ভোট কেন্দ্র দখল হবে কিনা, সিল মারা হবে কিনা, এবং আসলে ব্যাপকভাবে বিএনপির প্রার্থীরা ব্যাপকভাবে মাঠে নামছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে না। তাদের অন্য কোনো প্ল্যান আছে কিনা, পরিকল্পনা আছে কিনা, আমরা যেভাবে মাঠে নামতেছি তারা সেভাবে মাঠে নামতেছে নির্বাচনী প্রচারণায়। অন্য কোনো প্ল্যান কি? মানে আপনি তো যদি নির্বাচনে সিরিয়াস হন, আপনি যদি আমি যদি ইলেকশনে জিততে চাই, আমি তো মাঠে নামবো ব্যাপকভাবে প্রচারণায়। তারা নামতেছে, তাদের চেয়ারম্যান উনি সারা দেশ সফর করতেছেন, প্রার্থী ওয়াইজ এলাকা ভিত্তিক আমাদের কাছে মনে হচ্ছে যে হয়তো অন্য কোনো পরিকল্পনার চিন্তাও তাদের থাকতে পারে। এরকম বিভিন্ন জায়গায় আমরা এটা শুনতেছি। গণভোটে হ্যাঁ, এটা যেহেতু দুইটা ইলেকশন, এটা খুবই চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ সরকার একা নিতে পারবে না, নির্বাচন কমিশন নিতে পারবে না যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে। সবার কাছে এই বিষয়গুলো পরিষ্কার হওয়ার দরকার আছে। সেটি হচ্ছে যে বিশেষ করে জামায়াতের বিষয়টি, যেহেতু জামায়াতের একটি ভূমিকা আছে 1971 সালে যে দল হিসেবে, এবং সেই বিষয়গুলো নিয়ে আসলে মানুষ কথা বলছে বা আপনার প্রতিপক্ষ যারা এই বিষয়গুলোকে সামনে আনছে, তাদের জন্য আপনি কি বলবেন যে এই সমালোচনা যে জামায়াতের সঙ্গে যোগ করতে হলো সেই বিষয়টা? না, জামায়াত কি কোনো নিষিদ্ধ দল না। জামায়াত তো রাজনীতি করতেছে, বৈধ গণতান্ত্রিক দল, ইলেকশনে অংশগ্রহণ করতেছে। ফলে তার সাথে তো যারাই কথা বলতেছে, ধরেন আমাদের প্রতিদ্বন্দ্বী বিএনপি যদি কথা বলে, বিএনপির তো বলার কোন ধরনের নৈতিক এখতিয়ার থাকে না, তারা জামাতের সাথে এতদিন রাজনীতি করেছে। ফলে জামাতের সাথে তো সবাই এঙ্গেজমেন্ট তারা করতেছে, জামাত রাজনীতি করতেছে। ফলে এটা আমরা পরিষ্কারও করেছি, এটা একটা ইলেকটোরাল অ্যালায়েন্স। জামাতের যে আদর্শিক রাজনীতি সেটা আলাদা একটা আদর্শ, আমাদের একটা আলাদা আদর্শ, কিন্তু কিছু ন্যূনতম রাজনৈতিক কর্মসূচির জায়গায় এবং ইলেকশনকে কেন্দ্র করে আমরা এই 11 দল এখানে ঐক্যবদ্ধ হয়েছি। একটি বড় দলের পেটে এখানে জামাত, এনসিপি হারিয়ে যেতে পারে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ হারিয়ে যেতে পারে। এগুলা যারা মানে অনেকেই হয়তো আমাদের প্রতি ইতিবাচক থেকে বলে, আবার অনেকে দেখেন এইখানে রাজনীতিতে একটা দীর্ঘমেয়াদী ফাইট, অনেক সময় টিকে থাকাটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আর কি। আপনি সম্মুখে যুদ্ধ করার থেকেও টিকে থাকা, বিএনপি 16 বছর তো টিকেই ছিল, দেশের বাইরে থাকতে হয়েছে। জামাত বিএনপির সাথে তো বছর ছিল, আজকে জামাত বিএনপির প্রতি, যে জামাত বিএনপির সাথে কয়েকটা সিটের বিনিময়ে সিটের জন্য সবসময় কোয়ালিশন করেছে, বা বিএনপিকেও কোয়ালিশন করতে হয়েছে নানা কারণে, সেই জামাত আজকে বিএনপিকে চ্যালেঞ্জ করতেছে। যে আওয়ামী লীগ এত প্রতাপশালী ছিল, মানুষ আওয়ামী লীগ বিএনপির বাইরে কিছু ভাবতো না, সে আওয়ামী লীগ আজকে দেশে নাই ইলেকশন করতে পারতেছে। সো এটা রাজনীতি একদিনে নির্ধারিত হয়ে যায় না। আমরা মনে করি যে আমরা কোনো তাড়াহুড়ার মধ্যে নাই, আমরা একটা লং টার্ম স্ট্র্যাটেজি নিয়ে এখন আগাচ্ছি। দীর্ঘমেয়াদী আমাদের এই লড়াইটা করতে হবে, নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে হবে, সেটা আমরা সেই উদ্দেশ্যে আমরা আগাচ্ছি। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন নাহিদ ইসলাম, মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং ঢাকা 11 আসন থেকে নির্বাচন করছেন।
আপনাকে স্বাগত। এবং প্রথমে আমি যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে আমরা ডয়চে ওয়েলে থেকে আপনার সঙ্গে এর আগেও কথা বলেছি, যখন আপনি একটা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পরে একটি সরকারের, অন্তর্বর্তী সরকারের অংশ হয়েছেন এবং তখন আপনি একটি দায়িত্ব পালন করেছেন, এবং এখন একটি নতুন পরিস্থিতি, আপনি সেই সরকার থেকে পদত্যাগ করে একটি দল গঠন করেছেন আপনারা সবাই মিলে, এবং আপনি এই নির্বাচন করছেন। পরিবর্তন কি দেখছেন, আপনার চ্যালেঞ্জগুলো কি দেখছেন, মানে মানে এই বিভিন্ন রকমের যে দায়িত্ব আপনি পালন করেছেন তাতে আপনার এই এখনকার বর্তমান বাস্তবতায় কি দেখছেন? এটা আমাদের জন্য অবশ্যই একটা নতুন অভিজ্ঞতা। আসলে এই সময়টায় বাংলাদেশি একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, অল্প সময় অনেক ঘটনা ঘটে যাচ্ছে, এটার প্রভাব অনেক সুদূর প্রসারী, এবং এই প্রভাবের এই ঘটনাগুলোর সাক্ষী হতে পারতেছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়, অভিজ্ঞতার জায়গায়। সরকারের দায়িত্ব, সরকারকে দেখেছি একটা বিপ্লব পরবর্তী সরকারের পরিস্থিতি, দেশের পরিস্থিতি, দেশের সংকটগুলো কোথায়, সরকারের সীমাবদ্ধতাগুলো কি ছিল, কেন আমরা আসলে আমাদের আকাঙ্ক্ষিত জায়গায় যেতে পারিনি। পরবর্তীতে দল গঠন করতে যে দেখেছি, নতুন দল, এই আমাদের যে দ্বিদলীয় বাইনারি ছিল এখান থেকে ভেঙে একটা নতুন দল গড়ে ওঠা, সেটার চ্যালেঞ্জগুলো কি কি, কোন কোন জায়গা থেকে আমাদের অসহযোগিতা এসেছে। জনগণের ব্যাপক সমর্থন থাকতেও বিভিন্ন ক্ষমতার বলয় থেকে চেষ্টা করা হয়েছে যাতে এই দল দাঁড়াতে না পারে। অন্যদিকে আওয়ামী লীগের আমাদেরকে নিয়ে নীতি প্রোপাগান্ডা, আক্রমণ, নানা ষড়যন্ত্র সেটা ছিল। তো সব মিলে আমরা একটা জোট প্রক্রিয়ার মাধ্যমে এখন নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি, যে নির্বাচন আমাদের জন্য একটা একেবারেই নতুন অভিজ্ঞতা। জোট করার কারণে আমরা এই জায়গায় আমরা কিছুটা আমাদের সহযোগিতা আমরা পাচ্ছি, বা একটা শক্তি বৃদ্ধি হয়েছে আমাদের, এবং যেটা আমরা নির্বাচনের মাঠে মানুষের ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। আমাদের 30টা আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন করছে তাদের প্রার্থীরা। ফলে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে নাগরিক কমিটি, এনসিপি, একটা বিপ্লবী পরিস্থিতি থেকে তারা পার্লামেন্টারি পলিটিক্সে, আমরা পার্লামেন্টারি পলিটিক্সে আমরা ঢুকতে পারতেছি, এটা গণতান্ত্রিক চর্চায় আমরা ঢুকতে পারতেছি যদি ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। এটা দেশের স্থিতিশীলতা, দেশের সংস্কার, সবকিছুর জন্যই একটা ভালো হবে যদি আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটা আমরা করি। মানে বৈষম্য বিরোধী দল কিংবা হচ্ছে যে জুলাইয়ের সময়ে আপনারা যে জনগণের যে সাড়া পেয়েছেন, আর এখনকার যে নির্বাচন কেন্দ্রিক যে আপনাদের প্রচার প্রচারণা, মানে কোনো পার্থক্য দেখছেন আপনি এই সাড়া পাওয়ার ক্ষেত্রে? কিছুটা তো পার্থক্য আছে, কিন্তু কারণ আন্দোলনের সময় তো আসলে সব দল আমাদেরকে সমর্থন করেছে, নির্বাচনে তো দেখা যাচ্ছে যে আন্দোলনেরই একটা অংশ বা স্টেক হলো তারা আমাদের প্রতিদ্বন্দ্বী, তো সেই জায়গায় পার্থক্য আছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে আমরা সেই সাড়াটা পাচ্ছি, ব্যক্তিগতভাবে আমি পাচ্ছি, বা জুলাইয়ের যারা আরো লিডার ছিল তারা পাচ্ছে। মানুষের যেটা পাচ্ছি হচ্ছে ট্রাস্ট। মানুষ পলিটিশিয়ানদের ট্রাস্ট করতে পারে না, এই দেশের পলিটিশিয়ানরা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এই কারণে কিন্তু সাধারণ ছাত্রদের ব্যানারে, তাদের অচেনা কিছু ছাত্রদের ডাকে মানুষ নেমে এসেছিল। ফলে এখনো মানুষের ওই আস্থার জায়গাটা আছে। আমাদের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা, অনেক কিছু করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা মানুষের চোখে, মানুষের মুখে আমাদেরকে যে আস্থা, সেটা আমরা দেখি, আমরাও সেটাকে সঠিক মূল্যায়ন করব, প্রতিশ্রুতি দিচ্ছি। তো আপনি জোটের কথা বলছিলেন, জোট হওয়াতে আপনাদের অনেক সুবিধা হয়েছে। এনসিপি কে আসলে জোট করতে হলো কেন? এনসিপি ইলেকটোরাল পলিটিক্স এর আসলে ব্রডার স্কেলে দুইটা ভাগ হয়ে যায়। তো সবাই তো আসলে কোনো না কোনো জোটে থাকে। বিএনপি, জামাত তো দীর্ঘদিন আসলে জোট ছিল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি দীর্ঘদিন জোট ছিল। ফলে ইলেকটোরাল পলিটিক্সে জোট করা এটা আসলে কোনো কি বলা যায় অভূতপূর্ব ঘটনা না, এটা খুবই কমন একটা ঘটনা। এবং এনসিপি আসলে মাত্র কত বছর সময় পেয়েছে, 1 বছর হয় না এনসিপি। সেই 1 বছরের মধ্যে আসন ভিত্তিক নিজেদের অবস্থান তৈরি করা, সেটা আসলে একটা অসম্ভব পর্যায়ের কাজ। তো এই কারণে আমরা প্রথমে চেষ্টা করেছি, ভেবেছি পরিকল্পিত যে 300 আসনে প্রার্থী দেওয়া বা ইলেকশন করা এককভাবেই, কিন্তু পরবর্তীতে আমাদের মনে হলো যে দেশের যে পরিস্থিতি, দেশের আমাদের যে সংস্কারের প্রতিশ্রুতিগুলা, যে সংসদ গণপরিষদ হবে, সংস্কার পরিষদ হবে, সেখানে আমাদের ভয়েস থাকাটা গুরুত্বপূর্ণ। আধিপত্যবাদী শক্তি, স্বৈরাচারী শক্তি নানাভাবে ষড়যন্ত্র করছে, সেই জায়গায় আমাদের একটা বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই জায়গায় আমরা বিএনপির থেকে জামাতকে বেশি আমরা আমাদের কাছাকাছি পেয়েছি সংস্কার প্রশ্নে, আধিপত্যবাদ, দুর্নীতি ইত্যাদি প্রশ্নে।
এই কারণে জামাতের সাথে আমাদের জোট হয়েছে।